যেটা দেব সেটা হচ্ছে গিগ ওয়ার্কার্স, পরপর বলছি। আর এআই, এআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের প্রিলিমসেও এআই নিয়ে কোয়েশ্চেন এসছে। হ্যাঁ সেটা এসছি। এবার কথা হচ্ছে যে এআই নিয়ে ফ্ল্যাট কোয়েশ্চেন আসবে না, ফ্ল্যাট কোয়েশ্চেন এআই নিয়ে আসবে না, যেমন আগে যেমন করি, ঠিক আছে, কবে সেটা ঠিক আছে, এগুলো ছোট ছোট পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, আসতে পারে, কিন্তু তোমাদের বিসিএস এর ক্ষেত্রে আসবে না। এখানে এআই কর্মসংস্থানে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, এআই থাকলে কি কর্ম মানে মানুষের যেটা এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা, যে প্রত্যেকদিন মানুষের চাকরি চলে যাচ্ছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এআই কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কর্মসংস্থানের পথে, ঠিক এইভাবে এরকম ঘুরিয়ে দেবে। রিসেন্টলি ডিজিটাল সেন্সাস হচ্ছে ফার্স্ট টাইম, সেটা খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল সেন্সাসটা এখনো পর্যন্ত আমি লিখে দিইনি, ওটা তোমরা ট্রাই করবে, আমি পয়েন্টগুলো বলে দেবো। আমি এরকম বেশ কিছু টপিক আছে ইউপিআই নিয়ে, আচ্ছা সরকারি প্রকল্পগুলো ভিভিআই, ভারতের ডিজিটাল অর্থনীতির সঙ্গে দ্রুত পাল্লা দিয়ে বেড়ে চলেছে গিগ অর্থনীতি, ঠিক আছে, গিগ অর্থনীতি আমরা এক কথায় গিগ ওয়ার্কার বলতে কারা বুঝি না, এই যে আমরা খুব সহজ ভাষায় বলতে গেলে জোম্যাটো, সুইগি, এই যে যারা খাবার দিতে যায়, ঠিক আছে, যাদের কাছে একটা বড় যে বাধা সেটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমাকে যত দ্রুত কে সবার আগে পৌঁছে দিতে পারে মানুষকে পরিষেবা, ঠিক আছে, এটাই তো। এবার এই যে বিষয়টা এসছে, যে কে সবার আগে যেতে পারে, এই আগে যাওয়া এই সিস্টেমটাকে আমাদের যেটা বর্তমানে একটা শব্দে ব্যবহার করা হয়, কি সেই শব্দটা, এই সবার আগে যাওয়া, মানে আমি সবার আগে বলেন এই খবর, সবার আগে আপনাদের কাছে, প্রত্যেকটা হ্যাঁ নিউজ চ্যানেল এই ব্যাপারটা আগে বলছে, ঠিক আছে, সবার আগে, মানে এটা কেন, মানে কোন পার্টিকুলার ওয়ার্ডটা দিয়ে এটাকে বোঝানো হচ্ছে, দিস ইজ অ্যালগোরিদম, ঠিক আছে, অ্যালগোরিদমের মাধ্যমে আর কি, মানে সবার ফিডে সবার কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছবে সোশ্যাল মিডিয়াতে, মানে এতটাই প্রতিযোগিতা, সেটা খাবার হতে পারে, সেটা ওষুধ হতে পারে, সেটা গ্রসারি হতে পারে, মুদি সামগ্রী হতে পারে, ই কমার্সে যাবতীয় পণ্য হতে পারে। আগে দেখো 2-3 দিন পরে একটা প্রোডাক্ট অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হলে 1-2 দিন পরে আসতো, এখন সেটা 5 মিনিটের মধ্যে ব্লিঙ্কিট, তার ফলে তাদেরকেও, যারা এতদিন ওই 2-3 দিন পরে দিত, তাদেরকেও ব্যাপারটা এগিয়ে আনতে হয়েছে। তারপর তো একটা, এই কারণে হয়তো অনেক গিগ ওয়ার্কার্স যাদের কোনো সুরক্ষাই নেই জীবনে, তাদেরকে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত, এবং তারা তখন কি হচ্ছে, তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের তো কোনো অর্থনৈতিক সুরক্ষা দেওয়াই হয় না, উল্টে তাদের জীবনটাও বিপন্ন হচ্ছে। সবকিছুই এখন কয়েক মিনিটে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন হাজার হাজার ডেলিভারি কর্মী, কিন্তু যাদের শ্রমে এই পরিষেবা সচল, তাদের কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা আজও বড় প্রশ্নের মুখে। নীতি আয়োগ, যেটা নিয়ে কিছুদিন আগে এত বিতর্ক হয়েছিল, ঠিক আছে, যে নীতি আয়োগের একটা একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে যে আগামী কয়েক বছরে ভারতে গিগ কর্মীর সংখ্যা অনেক বাড়তে পারে, কয়েক কোটিতে পৌঁছাতে পারে। বর্তমানে শহরাঞ্চলে বিপুল সংখ্যক যুবক যুবতী, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা এই পেশার উপর নির্ভরশীল, অনেক কি বলবো, অল্প বয়সী, এবং তারা হচ্ছে যে তারা শিক্ষিত, তারাও এই পেশার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা স্থায়ী কর্মচারী নন, ফলে তাদের পিএফ, আমরা যেটাকে বলে থাকি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ভবিষ্যনিধি, পেনশন, স্বাস্থ্য বীমা, বেতন, ছুটি, দুর্ঘটনা পরবর্তী ক্ষতিপূরণের মতো মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত।
মানে তাদেরকে কিছুই দেওয়া হয়। মিনিমাম একটা দিন ছুটি থাকা উচিত, বেতন থাকা উচিত একটা নির্দিষ্ট, একটা স্বাস্থ্য বীমা থাকা উচিত, সেটা ইএসআই এর দ্বারা হলেও থাকা উচিত, কিছুই থাকে না। ডেলিভারি কর্মীদের আরেকটি বড় সমস্যা হলো আয়ের অনিশ্চয়তা। এই যে অ্যালগোরিদম নির্ভর কাজের বরাদ্দ, যেটা আমি বললাম যে সবার আগে যেতে হবে, করতে হবে, প্রতিযোগিতামূলক একটা সিস্টেম। দীর্ঘ কর্মঘণ্টা, অনেক অতিরিক্ত ডেলিভারির চাপ থাকে। আমরা যখন দেখি যে পুজোর সময় হোক বা অন্যান্য টাইম গুলো দেখবে অনেক ডিফিকাল্ট, তখন তাদের কাছে অতিরিক্ত চাপ থাকে, তারা সেই চাপটাকে নিয়েই এগিয়ে চলে। ক্রমবর্ধমান জ্বালানির খরচ এই জীবিকাকে আরো কঠিন করে তুলেছে। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ে অর্ডার পৌঁছে দেওয়ার চাপে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। ফলে গিগ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ এখনো সীমিত, কম, তুলনামূলকভাবে তারা কম অংশগ্রহণ করে। নিরাপত্তাহীনতা, রাতের শিফটে কাজের অসুবিধা, মাতৃত্বকালীন যে সুবিধার অভাব, এইগুলো। ফলে কর্মসংস্থানে লিঙ্গ বৈষম্য এখনো স্পষ্ট, বোঝাই যাচ্ছে যে মেয়েরা তুলনামূলকভাবে অনেক কম করে। বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিকভাবে যারা বিশেষজ্ঞ, এই এই পেশাকে যদি টিকিয়ে রাখতে হয়, বিকাশের জন্য সামাজিক সুরক্ষা তহবিল, ন্যূনতম আয়ের নিশ্চয়তা, দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য সেবা, এগুলো দরকার। কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই গিগ কর্মীদের জন্য কিছু কিছু উদ্যোগ নিয়েছে, তবে সেগুলো বাস্তবায়নের গতি এখনো সন্তোষজনক নয়। ভারতের ডিজিটাল অর্থনীতি, শুধুমাত্র ডিজিটাল অর্থনীতি বললেই তো হবে না, এগুলো অনেকটাই নির্ভর করছে গিগ কর্মীদের উপর, তাই তাদের সুরক্ষা দেখাটাও দরকার। তাই শুধুমাত্র তাদেরকে ডেলিভারি পার্টনার হিসেবে নয়, দেশের অর্থনীতির শ্রম শক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে আইনি সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা, এই দুটোই নিশ্চিত করাই সময়ের দাবি। এটা গেল গিগের জন্য। ম্যাম, ওই যে পিএফ টা লেখা আছে, ওটা কি মানে ওই পিএফ, ওটা কি আলাদা করে লিখতে হবে না ওই ভবিষ্যনিধি লিখলেই হবে? আমি এটা বোঝার আচ্ছা জন্য পিএফ টা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। অথবা বাংলায় প্রভিডেন্ট ফান্ড করে দেবে, পয়রফালা। হ্যাঁ, বাংলায় পুরো স্পেলিং করে আর কি। হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। এইভাবে করে দিও, তাহলেই হবে। টাইপ করে করে আমার হাতের লেখা টোটালি গেছে। হ্যাঁ, খুব মানি। এবার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম কর্মসংস্থান, যেটা আমি বলছিলাম যে প্রশ্ন তো আসবে, কিন্তু ফ্ল্যাট কোয়েশ্চেন কোনোদিনই আসবে না। এখানে অনেক জায়গায় এআই শব্দটা দিয়েছি, এই এআই শব্দটাকে এআই এইভাবে লেখো, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা লেখো, এটার ব্যবহার করো না বেশি, করলেও ব্র্যাকেটে করো এইভাবে। হ্যাঁ, তার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাটা দেওয়াটাই মানে বেটার হবে মনে হয়। হ্যাঁ, ওইভাবে করো, আদারওয়াইজ বাংলায় এআই। এআই, হ্যাঁ হ্যাঁ। এটা তো শুধুমাত্র আর প্রযুক্তির জায়গায় নেই, বর্তমান ডিজিটাল অর্থনীতিতে এআই এর জায়গাটা প্রধান চালিকা শক্তিটা, বা দেশের যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, প্রযুক্তি ব্যবস্থার একেবারে একটা সর্বোত্তম জায়গায় রয়েছে এআই। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাংকিং, স্বাস্থ্য, শিল্প, শিক্ষা, উৎপাদন শিল্প, তথ্য প্রযুক্তি, এই প্রত্যেকটা ক্ষেত্রে রিসেন্টলি একটা বিষয় এটা উল্লেখ করতে পারো যে টিকিট কাটার ক্ষেত্রেও এআই কে আরো দ্রুত যাতে ব্যবহার করা যায়, সেই বিষয়ে অশ্বিনী বৈষ্ণব একটা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটা মন্তব্য করেছেন যে ভারতীয় রেলওয়েতেও এআই এর ব্যাপকভাবে ব্যবহার শুরু করতে চলেছে তারা, এবং আগস্ট থেকে সেই যে তারা সেই পরিষেবাগুলো কিন্তু চালু হবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। তবে প্রযুক্তির এই অগ্রগতির কাছে পথে একটাই প্রশ্ন,
প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এআই, নাকি লক্ষ লক্ষ মানুষের চাকরির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পাই যে আজকে এত লোকের চাকরি চলে গেছে, রাত 12টার পর তাদেরকে মেল পাঠিয়ে জানানো হয়েছে যে তাদের আর কাল থেকে চাকরি থাকছে না, কারণ তাদের আর চাকরির প্রয়োজনীয়তা নেই, এআই এসে গেছে। এটা যেমন আমরা দেখতে পেয়েছি রিসেন্ট বেশ কিছু নিউজে, পাশাপাশি এটাও আমরা দেখছি যে এআই এর বিভিন্ন তারাও কিন্তু কোথাও একটা তারা আর এইভাবে কাজ করতে চাইছে না, এটা খুব গুরুত্বপূর্ণ যে তারাও কিন্তু তাদের একটা ব্যারিয়ার আনতে চাইছে যে আমি কতটা করব, আমি কতটা করব না, মানে আমি এতটা কাজ করব না, আমারও ছুটি লাগবে। আর বিষয়টা হচ্ছে যে আমি এতটা করব না, বা মানুষ আমার থেকে বাদবাকিটা বের করে নেবে। এবার মানুষ যখন বলা হচ্ছে যে বের করে নেবে, তো মানুষের একটা দক্ষতার প্রয়োজন। তাহলে এআই কে ব্যবহার করতে গেলে যেটা দরকার সেই মানুষের সেই দক্ষতা, তার মানে মানুষকে দক্ষ হয়ে উঠতে হবে। তাই সরকারকে করতে হবে কি, মানুষকে সেই দক্ষতার পথে মানুষকে এগিয়ে দিতে হবে, সেই ধরনের কোর্স গুলো আনতে হবে যাতে করে মানুষ এআই বিষয়টা শিখতে পারে। এআই কিন্তু একটা রোবট জাতীয়, যে রোবোটিক সার্জারি আমরা বলি হসপিটালে হয়, এই এটা হচ্ছে নিখুঁত ভাবে করতে পারে একটা স্টিচ, এআই খুব নিখুঁত ভাবে করতে পারে, বাট তাকে পরিচালনা করেন কিন্তু ডক্টর। কখনো এআই একা চলতে পারে না। আমরা ড্রোন দেখি উঠছে আকাশে, তো মানে আকাশে না, মানে ড্রোন যে উঠছে মানে চালানো হয়, তো ড্রোন একজন কিন্তু নিয়ন্ত্রক থাকে যে ড্রোনটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। তো এই হলো বিষয়, কখনোই কোনোটাই একা সে সেটা করতে পারে না যন্ত্র। সে কাজটাকে অনেক সুবিধা করতে পারে, সে কাজটাকে আরো যাতে সুবিধাজনক ভাবে ব্যবহার করা যায় সেটা দেখতে পারে, কিন্তু তার জন্য দক্ষ মানুষের প্রয়োজন। শিল্প বিশেষজ্ঞদের মতে এআই এর ব্যবহারে উৎপাদনশীলতা বাড়ছে এবং পুনরাবৃত্তিমূলক কাজের ক্ষেত্রে মানুষের পরিবর্তে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ফলে কোন কোন কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ডেটা এন্ট্রি এটা ইজিলি এআই করে দেয়, কাস্টমার সাপোর্ট, ব্যাক অফিস প্রসেসিং, মানে এই যে আমরা ক্লারিক্যাল যে জবগুলো, কিছু আইটি পরিষেবা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বদল দেখা দিচ্ছে। তাই এআই বিশেষজ্ঞরা বলছেন যে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সাইবার নিরাপত্তা বিশ্লেষক এবং ডিজিটাল যে দক্ষতা সম্পন্ন কর্মীদের চাহিদাও দ্রুত বাড়ছে। অর্থাৎ যারা এআইটাকে চালাতে পারবে, ডেটা সায়েন্টিস্ট মানে ডেটা এন্ট্রি অপারেটর, মানে ক্লারিক্যাল জবটা অতটা প্রয়োজনীয়তা পাচ্ছে না এই মুহূর্তে, তাদের প্রয়োজন নেই। কিন্তু এই জায়গায় যদি আমরা যে যে জায়গাগুলো এআই লাগবে, বা যে যে জায়গাগুলো মানুষের দক্ষতা ব্যবহার করা হতে পারে, সেইগুলো যদি আমরা মানুষকে ট্রেন করি, আমরা যদি মানুষকে প্রশিক্ষণ দিই, তাহলে কিন্তু যেমন এই জায়গাগুলো, তার মানে আমরা দেখবো যে ডেটা এন্ট্রি এটা হচ্ছে অতটা লাগছে না, এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা তৈরি হচ্ছে, চাকরি চলে যাচ্ছে। আবার এই যে জায়গাগুলো লাগছে, এই যে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এইগুলোতে কিন্তু দ্রুত কর্মচারী লাগছে। যদি এই জায়গাগুলো মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া যায়, তাদের কৌশল দক্ষতা দেখা হয়, তাহলে কিন্তু মানুষের চাকরিটা বেঁচে যাবে। এই কারণে বলছে একটা সময় আসবে যখন কি বলবো, যারা তোমার কি বলে, যারা লার্নার, যারা শিক্ষিত, অধিক মাত্রায় শিক্ষিত, মানে হোয়াইট কলার জব যারা করে, তাদের থেকে যে একজন চাষি বা একজন ধরো যে এসি মেশিন সারায় বা কোনো কিছু করে, তাদের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, একজন প্লাম্বারের গুরুত্ব অনেক বেশি হবে। তাই জন্য এই প্রকৌশলী এই ধরনের কাজকর্ম শিখতে হবে। একটা যাচ্ছে আর একটা আসছে, তো যেটা আসছে, যেটার উপরে মানুষের চাহিদা বাড়ছে, মানুষকে লাগবে যেটাতে, সেই ধরনের কাজ মানুষকে শিখতে হবে। বিশেষজ্ঞদের মতে আগামী দশকে ভারতে কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ভর করবে দক্ষতা উন্নয়নের উপর, যেটা বললাম। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প সংস্থা, সরকারের যৌথ উদ্যোগে এআই ভিত্তিক প্রশিক্ষণ, ডিজিটাল স্কিল রিস্কিলিং বা পুনঃদক্ষতা কর্মসূচি, এগুলো অনেক বেশি করে করতে হবে। সব স্তরেই আজকাল সাইবার ক্রাইম যারা আছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা করে, তাদের প্রতিনিয়ত কিন্তু কি বলবো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে। তাই প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথেই তাল মিলিয়ে চলতে হবে। আমি যদি পিছনে পড়ে থাকি,
তাহলে কিন্তু আমি চলতে পারবো না, আমার অ্যাডাপ্টেশনটা খুব জরুরি। তাহলে আমার কাজ চলে যাবে, আমি এখন বলবো যে না কাজ চলে গেল। তবে এআই শুধু কর্মসংস্থানের জন্য নয়, সামাজিক বৈষম্য যেহেতু আনছে, একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সেটা তো ঠিক। গ্রামীণ এবং শহুরে অঞ্চলের ডিজিটাল বিভাজন, গ্রামাঞ্চলে তো ডিজিটাল ব্যবস্থা চালু করা এতটা এখনো সহজ হয়নি। অনেক আরো সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য, বা প্রযুক্তিকে সেই সমস্ত জায়গায় ব্যবহার করবার জন্য, ইন্টেরিয়ার জায়গায়, গ্রামাঞ্চলে ভিতর। দক্ষতার অসম বন্টন ভবিষ্যতে বৈষম্য আরো বাড়িয়ে তুলতে পারে, এটা যেমন ঠিক, তেমনি এটার মধ্যে যে বিষয়গুলো সব থেকে জরুরি এআই, সেটা ভীষণ কস্টলি। ঠিক আছে, আমরা জানি আমরা এআই ফিআই ব্যবহার করব কখন, যখন কিনা আমাদের হাতে অর্থ থাকবে, আমাদের কাছে একটা ল্যাপটপ থাকবে, নেট কানেকশন থাকবে, তো সেটা তো একটা কস্টলি বিষয়। সব মানুষের কাছে সেগুলো কি আছে? নেই তো। সেগুলো তাহলে ব্যবস্থা করতে হবে গভর্নমেন্টকে। সঠিক নীতি, দক্ষ মানব সম্পদ, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে পারলেই কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী ভারত প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার একটা দুয়ার খুলে দিতে পারে। দেখো, এবারে দেখো যে এখান থেকে কি অসুবিধা হচ্ছে। না ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর একদম আমি ফার্স্টেই বলে দিচ্ছি, প্রতিটা প্রতিবেদনের ক্ষেত্রে সবার প্রথমে এখানে নিজস্ব সংবাদদাতা, নতুনদের জন্য এটা বলেই দিই অলওয়েজ, কমা, স্থানের পরিবর্তে ক, খ, গ, আর 1 2 3 তারিখের পরিবর্তে লিখতে হবে, এটা নিরপেক্ষ থাকবার জন্য। যদিও এখন এই জায়গাটাতে অনেকটাই পিএসসি সরলীকরণ করে দিয়েছে। ম্যাম এবারে তো মানে ওই কি বলে, ওএমআর সিটে তো নামও লিখতে হচ্ছে। নাম লিখতে দিচ্ছে, তাই তো? এবার হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ। সরলীকরণ করে দিয়েছে। দিয়ে একটা কোলন দেবে, কোলন দিয়ে স্টার্ট। এটা জাস্ট বলে রাখলাম, বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদ। আর লাস্ট ওয়ান হচ্ছে, এখন যেহেতু মেন্টাল হেলথের একটা বড় বিষয় যেটা উঠে আসছে, মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের ক্ষেত্রে মানুষের একটা বড় সমস্যা হচ্ছে ইদানিং কালে মানুষ বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আমরা একাধিক মানুষকে দেখছি, কিছুদিন আগে আমরা অনিক বাবুকে দেখলাম, ঠিক আছে, পরিচালক, ভূতের ভবিষ্যতের পরিচালক, যার মূল কারণ, তারপরে তো সুশান্ত সিং রাজপুতকে দেখেছিলাম। এই হ্যাঁ, তো কি বলে তো, এইগুলো, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে তাদের যে মৃত্যু, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। সেই কারণেই বারবার একটা বলা হচ্ছে যে প্রথম থেকেই অনিক দত্ত যে চিত্র পরিচালক, তার যে মৃত্যু, যেটা ডিপ্রেশন থেকে, মানুষকে বলা হচ্ছে এ বিষয়ে মানুষের যেমন শরীর খারাপ করলে তারা যেমন সেটা চিকিৎসা করে, তেমনি মনেরও কিন্তু যত্ন নেওয়াটা খুব দরকার। মানসিক স্বাস্থ্য এই মুহূর্তে জনস্বাস্থ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেখো একটা সময় এত বেশি সাইক্রিয়াটিস্ট ছিল না, এবং এখন এই যে পার্টিকুলার ডিভিশন, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে অনেক ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে, তারপরে সাইকোথেরাপিস্ট আসছে, মানে বিভিন্ন যারা কাউন্সেলিং করাতে পারে, যারা মেডিকেল মেডিসিন দিতে পারে, একাধিক, এদের মধ্যেও কিন্তু অনেক শাখা হচ্ছে, ঠিক আছে, সাইকোলজির উপর। এই বিষয়গুলো এসছেই কিন্তু মানুষের এই সমস্যা থেকে, এবং সেই জায়গাগুলোর গবেষণা থেকেই কিন্তু এগুলো উঠে এসেছে। তো
সেই কারণে এবার এগুলো আসছে কোথা থেকে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসছে মূলত কর্মক্ষেত্রের চাপ, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা, অনেকে কোণঠাসা হয়ে পড়ছে, বেকারত্ব, পারিবারিক সমস্যা, সামাজিক প্রত্যাশার বোঝা, এই সবগুলোর কারণ একাধিক কারণে কিন্তু এই ধরনের অবসাদ, মানসিক চাপের মতো দ্রুত সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে কিশোর কিশোরী তরুণদের মধ্যেও এই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মানে এটা শুধুমাত্র একদম ছোট থেকে তাদেরও যেমন বিভিন্ন সমস্যা রয়েছে পড়াশোনা সংক্রান্ত, টিনেজারদের এক ধরনের সমস্যা, একটু বেশি বয়স হলে 30 থেকে 40 তাদের এক ধরনের সমস্যা, ইভেন বয়স্কদের মধ্যেও দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা, এবং তার কিন্তু একটা পরিণাম মারাত্মক জায়গায় যাচ্ছে যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। তবুও সামাজিক লজ্জা, কুসংস্কার, সচেতনতার অভাবে বহু মানুষ আজও চিকিৎসা থেকে পিছিয়ে থাকেন আর কি, ঠিক আছে, তারা চিকিৎসা করাতে চান না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মানসিক স্বাস্থ্য কেবল একটা ব্যক্তিগত সমস্যা নয়, এটা সব ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, তার কর্মজগতে প্রভাব ফেলতে পারে, তার শিক্ষা, তার কর্মসংস্থান, উৎপাদনশীলতা, যদি তার কর্মসংস্থান সে যদি ভালোভাবে না কাজ করতে পারে, যদি একজন খুব ট্যালেন্টেড একজন মানুষ সে যদি কাজ করতে না পারে, তাহলে সেটা সমাজের জন্য ক্ষতি, সে সমাজকে কিছু দিতে পারছে না, ফলে কি হচ্ছে আমরা বেনিফিটটা পাচ্ছি না। তো সামগ্রিকভাবে কিন্তু একটা দেশের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি সব রকম। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার চাপ, প্রতিযোগিতামূলক পরিবেশ, ভবিষ্যৎ, এগুলো নিয়েও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যেও তাদেরকে এত বেশি প্রেশারাইজড করা হচ্ছে, তাদের মধ্যে কিন্তু তাদের যে মানসিক যে সুস্থতা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। কর্মজীবীদেরও তাই এত ঘন্টা কাজ করতে হবে, এইটা করতে হবে, এক্ষুনি করতে হবে, সেটাও তাদের মানসিক অসুস্থতার দিকে নিয়ে যায় কর্পোরেট স্টাইলে। বিশেষজ্ঞরা বলছেন যে মানসিক স্বাস্থ্য পরিষেবা এখনো দেশের বহু প্রান্তে পর্যাপ্ত নয়, তাই কাউন্সেলিং করানোর এই সমস্ত পরিষেবাগুলোকে নেই বললেই চলে, এই পরিষেবাগুলো গড়ে তুলতে হবে, খোলামেলা ভাবে মানুষের সঙ্গে আলোচনা করতে হবে, তবেই তো এই সমস্যার সঙ্গে লড়াই করা যায়। স্কুল কলেজে কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে, ডিজিটাল মানসিক স্বাস্থ্য উদ্যোগ নিতে হবে, ছোট ছোট ব্যবস্থা, যে একটা মানসিক রিলেটেড বিষয়ে প্রশ্ন করা হলো ছাত্রছাত্রীদেরকে, সেটা তারা উত্তর দিল, দেখা গেল যে কত পার্সেন্টেজ এই ধরনের কি উত্তর দিচ্ছে, এই বিষয়গুলো ছোট ছোট দিয়ে তাদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে। ভারতের উন্নয়নের লক্ষ্য পূরণ করতে গেলে শারীরিক স্বাস্থ্য মানে হেলথ বিষয়টা যদি আমরা দেখি, স্বাস্থ্যর পাশাপাশি মানসিক সুস্থতাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। নীরবতাকে ভেঙে সচেতনতার দ্বারা সময় মতো চিকিৎসার মাধ্যমে একটা সুস্থ, উৎপাদনশীল, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই কিন্তু আগামী দিনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। এবার দেখবে এগুলোর কিন্তু অনেক কি বলবো আমি, যে হেডলাইন করাটা সম্ভব, অনেক রকম হেডলাইন দেওয়া যায়, ঠিক আছে, হেডলাইন অনেক রকম দেওয়া যেতে পারে, যেমন নীরবতার আড়ালেই বাড়ছে মানসিক স্বাস্থ্য সংকট, ভারতের যুব সমাজ কি প্রস্তুত, আমি এটাই বলছি যে এবার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে আসবে, হয়তো বিষয়টা ফ্ল্যাট একটাই বিষয়, কিন্তু বা ভারতীয় সমাজ কি প্রস্তুত, কিভাবে বাড়ছে, তাহলে তার কারণগুলো আগে দিতে হবে, যে কেন মানসিক স্বাস্থ্য সচেতনতা মানে কেন বিঘ্নিত হচ্ছে, কারণটা কি, তারপরে হচ্ছে যে যদি বিঘ্নিত হয় তাহলে সেটা কোন বয়সের মানুষের জন্য কি ধরনের প্রভাব ফেলছে। মানুষের ক্ষেত্রে প্রভাব ফেলছে, এটা একটা গেল। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমাদের দেশে তার জন্য কি ধরনের পরিষেবা রয়েছে, বিশেষজ্ঞরা কি বলছেন, তাহলে এই বিষয়গুলো দেখতে হবে পরপর। এরকম কিছু ঘটনা দিয়েও শুরু করতে পারো, ঠিক আছে, এরকম খুব
খুব সুন্দরভাবে শুরু করতে পারো। এই যেমন আমি বললাম বিখ্যাত পরিচালকের একটা কথা দিয়ে একটা উদাহরণ টেনে দেখবে, মানে যেটা মানুষের কাছে খুব ভালো রিলেট করতে পারবে মানুষ, এরকম কিছু। ম্যাম এখানে কটা প্যারা করব, মানে আগে তো 3টে প্যারা করতাম, তো এখানে কি 4টে প্যারা করা যাবে? হ্যাঁ, ম্যাক্সিমাম 4টে করা যেতে পারে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম 4টে করা যেতে পারে। এই ধরনের ফিচার বেসড স্টাইল গুলো হলে কিন্তু একদম ওই বিশেষজ্ঞদের, শুধুমাত্র চেষ্টা করবে নিজেদের মতামত না দিয়ে সেই জায়গায় কোনো ডেটা দেওয়া, সেটা কিভাবে কোন বয়সের ওপর কি ধরনের প্রভাব ফেলছে, কি ধরনের দেশে পরিকাঠামো রয়েছে এবং বিশেষজ্ঞরা কি বলছেন, ওটাকে একদম শেষে নিয়ে আসবে। কনক্লুশনের জায়গাটাই ওইটা দেব, হ্যাঁ, কনক্লুশনের জায়গাটা ওই বিশেষজ্ঞদের মতামত দিয়ে দিয়ে শেষ। ওখানটা শেষ করব। হুম, এইগুলো করো, আমি আরো কতগুলো বলছি।